ওকে, আজকে আমাদের ডিপ লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সের আমরা বেসিক স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটিস্টিক্স ফর মানে ডিপ লার্নিং এবং এআই, এই আহ, ছোট ছোট ডিপ লার্নিং এবং এআই নিয়ে কাজ করতে হলে যতটুকু মোটামুটি আমাদের স্ট্যাটিস্টিক্সের নলেজ প্রয়োজন, বেসিক স্ট্যাটিস্টিক্স ধারণা, সেটা নিয়ে আমি আলোচনা করব। তো এই স্ট্যাটিস্টিক্সের ধারণাটা যেহেতু এটা বেসিক স্ট্যাটিস্টিক্সের ধারণা, তাই তারা যারা ফাইন্যান্স বা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করবেন বা বিজনেসে যারা আছেন, তাদেরও স্ট্যাটিস্টিক্সের একটা হচ্ছে কোর্স আছে বা স্ট্যাটিস্টিক্যাল নলেজ কাজে লাগে। সেক্ষেত্রেও এই কোর্সটা হচ্ছে আপনাদের কাজে দিবে। সো এস্টেটিক্সটা আসলে কি জিনিস দেখেন, এস্টেটিক্সকে মানে আমরা যদি ডিফাইন করতে চাই, এটাকে এক একজন মানুষ এক এক রকম ভাবে ডিফাইন করার চেষ্টা করেছেন। বাট মেজরিটি ক্ষেত্রে সবার মোটামুটি ডেফিনিশনকে একসাথে করে যদি আমরা একটা মানে সবচেয়ে গ্রহণযোগ্য ডেফিনিশন যদি দিতে চাই, তাহলে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে ছোট ডেফিনিশন হচ্ছে স্ট্যাটিস্টিক্সের: স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ এস্টিমেশন। এখন প্রশ্ন উঠতে পারে যে সায়েন্স অফ এস্টিমেশন মানে কি জিনিস। তো এখানে বুঝতে হবে যে বিজ্ঞান এবং এস্টিমেশন, এই দুই কথাটা, সায়েন্স এবং এস্টিমেশন, এই দুই শব্দের গুরুত্বটা সবচাইতে বেশি। প্রথমে বুঝতে হবে বিজ্ঞান বা সায়েন্স কি জিনিস। বিজ্ঞান বা সায়েন্স বলতে এখানে, বিজ্ঞান বা সায়েন্সের ক্ষেত্রে আমরা যেভাবে একটা সিস্টেমেটিক পদ্ধতি ফলো করি, যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে বিজ্ঞানে কি করা হয়, বিজ্ঞান একটা, তারা আপনার একটা শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি বা একটা ডিসিপ্লিন মেথড হচ্ছে ইউজ করা হয়। ঠিক আছে, একটার পর একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে কাজ করা হয়, যেন আমরা কি কাঙ্ক্ষিত ফলটা পেতে পারি। এটাই হচ্ছে মূলত বিজ্ঞান। এখন যেমন এটার এক্সাম্পল আমরা দিতে পারি যে নিউটনের যে গতিসূত্র আছে, ঠিক আছে, তার পরবর্তীতে যে আপনার আহ, আহ, এর পরবর্তীতে হচ্ছে যে পানিকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করলে সেটি বাষ্প হয়ে উড়ে যায়। তো এরকম কাজগুলো যখন আপনি বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টেশন যখন করতে যাবেন, তখন হচ্ছে আপনাকে ধাপে ধাপে কাজগুলো করতে হবে, করলেই যে কাঙ্ক্ষিত ফল, সে এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন। তো এই বৈজ্ঞানিক যে পদ্ধতিটা আছে, এটা যখন আমরা যে কোনো কাজে আমরা ইউজ করতে পারি, তাই সে অর্থে এটা হচ্ছে সায়েন্স। এটা এই অর্থে সায়েন্সটা, যে বিভাগ, যে বিজ্ঞান বিভাগ, মানব বিভাগ, ওরকম এই সায়েন্সটা হচ্ছে সায়েন্টিফিক মেথড অর্থে বা বৈজ্ঞানিক পদ্ধতি অর্থে। তার পরবর্তীতে হচ্ছে এস্টিমেশন। এস্টিমেশন কথাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। কি কারণে? কারণ এস্টিমেশন যখন আমরা বলতেছি, এস্টিমেশন মানে হচ্ছে নিরূপণ করা। এস্টিমেশনের সহজ বাংলা দ্বারা হচ্ছে কোনো কিছুর ভ্যালু বা কোন কোনো কিছুর মূল্য নিরূপণ করা। এখন নিরূপণ যখন আমরা করতে বলছি, এখানে এটি একটা দুইটা জিনিস, এখানে কিন্তু দুইটা বিষয় আছে। একটা হচ্ছে ক্যালকুলেট করা। যখন আমরা কোনো কিছুর ভ্যালু ক্যালকুলেট করি, তখন সেটা কিন্তু একটা এক্সাক্ট ভ্যালু আমরা পাই। আর যখন কোনো কিছুর ভ্যালু আমরা এস্টিমেট করি, তখন সেটা হচ্ছে মোটামুটি এক ধরনের গ্রেসিং। এখন এখানে আমরা যখন আবার গ্রেসিং এর কথা বলতে আসি, তখন পৃথিবীতে মোটামুটি যত ধরনের গ্রেসিং আছে সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এডুকেটেড গেসিং, আর একটা হচ্ছে আনএডুকেটেড গেসিং। বা বাংলায় বললে একটা হচ্ছে শিক্ষিত গেসিং, আর একটা হচ্ছে অশিক্ষিত গ্রেসিং। হ্যাঁ, দেখো, এটা একটু হাস্যকর মনে হবে, বাট এটা খুব সুন্দর এক্সাম্পল আছে, খেয়াল থাকবে আশা করাতে বলে। সেটা হচ্ছে এডুকেটেড গ্রেসিংটা হচ্ছে নর্মালি আমরা যখন ছোটবেলা পাবলিক পরীক্ষা গুলো দিতাম, যেমন হচ্ছে এসএসসি বা এইচএসসি, তখন হচ্ছে বাসায় আসার পরে বাসায় আমাদের মা বাবা বা ভাই বোন বা যারা আত্মীয় স্বজন থাকতো বা বাসায় যারা থাকতেন, তারা জিজ্ঞেস করতেন যে পরীক্ষায় কত থাকবে, মানে 100-র মধ্যে কত পেতে পারি, বা কত মার্কের আনসার করেছিস, সেখানে কত নাম্বার পেতে পারিস। এই ধরনের প্রশ্ন আমাদেরকে হরহামেশা ফেস করতে হতো। তো তখন আমরা যখন বলতাম যে হ্যাঁ, আমি মোটামুটি হিসাব করে বলতাম 60-70 এরকম পাবো, তো এটা আমরা হিসাব যেটা করতাম, এটা আমরা এস্টিমেট করতাম। পরীক্ষাটা যেহেতু আমি দিয়েছি, তাই আমি মোটামুটি আমার ধারণা এবং অভিজ্ঞতার আলোকে আমি বলতাম যে ঠিক আছে, মোটামুটি পরীক্ষার প্রশ্ন এরকম হয়েছে, আমি এভাবে উত্তর করেছি। তাই এই জিনিসগুলোর উপর আমি বলতে পারি যে 60 থেকে 70% বা 80 টু 90, 80 টু 90% মার্কস আমার থাকবে। তো এই ধরনের গেসিংটা হচ্ছে এডুকেটেড গেসিং। কেন? কারণ এই ধরনের গেসিং এর ক্ষেত্রে কি, আপনি প্রয়োজনীয় রিজনিং দিচ্ছেন। কি ধরনের রিজনিং? যেহেতু আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা সম্পর্কে আপনার ধারণা আছে, প্রশ্ন যেগুলো এসেছে সেগুলো সম্পর্কে আপনার ধারণা আছে। তো এই দুইটা ধারণার উপর ভিত্তি করে, মানে এই দুইটা রিজনের উপর ভিত্তি করে আপনি এখানে হচ্ছে এটা বললেন। তাই এটা ঠিক আছে। এখন সরি, ইন্টারেস্টিং ব্যাপার হয় যখন আপনি অশিক্ষিত বা আনএডুকেটেড গেসিং হচ্ছে করেন। সে ধরনের গেসিং এর ক্ষেত্রে আসলে কোনো ধরনের আপনার ব্যাকআপ থাকে না, মানে সেটা হচ্ছে আবেগ তাড়িত গেসিং অনেকটা। ওটাকে আমরা বলতে পারি আবেগের মানে
ঠেলায় বা আবেগের, বলতে পারি যে আবেগের বশবর্তী হয়ে, আমরা বলতে পারি আবেগের বশবর্তী হয়ে করে। যেমন এই জিনিসটা দেখবেন যে হরহামেশাই আমরা দৈনন্দিন জীবনে করে থাকি। যেমন কারোর সাথে ঝগড়াঝাটি হলে, এ আমি তোকে দেখে নিব, বা আমি কিছু একটা করবো, এরকম। তো যখন আমরা এরকম বলি, তখন আসলে এটার পিছনে কোনো ব্যাকআপ থাকে না, বা কোনো পারফেক্ট রিজনিং থাকে না যেটা দিয়ে আপনি আপনার এই ক্লেমটাকে ব্যাকআপ করতে পারবেন। তো এই ধরনের গ্রেসিংটা হচ্ছে আনএডুকেটেড গ্রেসিং বা অশিক্ষিত গ্রেসিং। বাট এস্টেটিক্সটা হচ্ছে এস্টিমেশন, যেহেতু এটা এক ধরনের এডুকেটেড গেসিং। তার মানে হচ্ছে তথ্য উপাত্তের উপর ভিত্তি করে এবং পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে আমরা মোটামুটি কোনো কিছুর ভ্যালু বা কোনো কিছুর মূল্যকে আমরা নিরূপণ করার চেষ্টা করি। তাই সে অর্থে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ এস্টিমেশন। এখন এই যে স্ট্যাটিস্টিক্স যেটা আছে, স্ট্যাটিস্টিক্স এর মেইন জবটা কি? স্ট্যাটিস্টিক্স এর মেইন জব হচ্ছে মূলত ডেটা অ্যানালাইসিস করা। তার মানে আমরা ধরতে পারি যে স্ট্যাটিস্টিক্সে আমরা যে মেইন র ম্যাটেরিয়াল বা যেটা নিয়ে আমরা স্ট্যাটিস্টিক্সে কাজ করি, সেটা হচ্ছে মূলত ডেটা। এখন ডেটাগুলো আসতে পারে আপনার পরীক্ষায়, আপনাকে স্ট্যাটিস্টিক্সে ধরেন একটা প্রবলেম দেওয়া হলো, তো সেখানে ডেটা কি হতে পারে আপনি বলেন। ডেটা হতে পারে যে তথ্য আপনাকে দেওয়া আছে, যে কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনের মধ্যে তথ্য দেওয়া আছে। তথ্য যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে হচ্ছে আপনার ডেটা, যেগুলোকে ইউজ করে আপনার ওই সমস্যাটা সলভ করতে হবে। ওকে। এখন স্ট্যাটিস্টিক্স আর ইউজড হোয়েন দ্য ডাটা আর কোয়ান্টিটেটিভ অর ইন দ্য ফর্ম অফ নাম্বারস। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে আমরা যখন স্ট্যাটিস্টিক্সের যে কনসেপ্ট সেটা যখন অ্যাপ্লাই করতে যাব, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে স্ট্যাটিস্টিক্সের ধারণা আসলে আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি। তো দৈনিক, সরি, আমার আসলে ওই যে ঠান্ডার সমস্যা হয়েছে। তো আমি ওই ঠান্ডার সমস্যার জন্য কাশির ওষুধ খেয়েছি, যার কারণে এখন ঘন ঘন আমার হচ্ছে একটু ঘুম ঘুম ভাব কাজ করতেছে। সরি আবার দিস, আমি কফি খেয়েছি, বাট তারপর এটা পুরোপুরি রিকভার করেনি। আচ্ছা। হুম। তো আমরা দৈনন্দিন জীবনে নর্মালি হচ্ছে যে ধরনের আমাদের মানে আমাদের চারপাশের যে ওয়ার্ল্ডটা আছে, সেখানে দু ধরনের বিষয় আছে। কিছু বিষয় হচ্ছে কোয়ান্টিটেটিভ, কিছু বিষয় আছে কোয়ালিটেটিভ। তার মানে দৈনন্দিন জীবনে আপনি কিংবা আমি, আমরা যে কোনো মানুষজন, আমরা যে জিনিসগুলো অবজার্ভ করে থাকি, সেই অবজার্ভ গুলোকে আমরা দুইটা ভাবে প্রকাশ করতে পারি। বা সে অবজার্ভ করা ঘটনা বা ইভেন্ট গুলোকে বা ইনসিডেন্ট গুলোকে আমরা দুইটা পদ্ধতি, যে কোনো এক পদ্ধতির মাধ্যমে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথড, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ মেথড। কোয়ান্টিটেটিভ মেথডটা হচ্ছে আপনার আশেপাশে যত কিছুই ঘটবে, সেগুলোকে আপনি দেখবেন নাম্বারের চোখে কি ধরনের নাম্বার পরিবর্তন হচ্ছে। যে পরিবর্তনটা হচ্ছে আশেপাশে বা যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে, সেটার মধ্যে আপনি নাম্বারের সম্পর্ক দেখার চেষ্টা করবেন, যে নাম্বার চেঞ্জ হচ্ছে কিনা বা নাম্বার এটার সাথে জড়িত আছে কিনা। আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ পরিবর্তন। কোয়ালিটেটিভ পরিবর্তনটা হচ্ছে যে পরিবর্তনটা আপনি যখন দেখবেন, তখন সেটাকে আপনি এক্সপ্লেইন বা ব্যাখ্যা করার চেষ্টা করবেন আপনার শব্দ, অক্ষর, বাক্য, এই ধরনের বিষয়ের মাধ্যমে। তার মানে এখানে নাম্বারের কোনো সম্পর্ক নাই। এখানে বিষয়টা পুরোপুরি হচ্ছে আপনার কোয়ালিটেটিভ। এখন স্ট্যাটিস্টিক্স তখনই আপনাকে ইউজ করবেন যখন আপনি বিষয়গুলোকে ব্যাখ্যা করার ক্ষেত্রে নাম্বার ইউজ করবেন। যখন নাম্বার ব্যবহার করবেন, তখনই কিন্তু কোয়ান্টিটেটিভ, আমাদের কোয়ান্টিটেটিভ মানে ডেটাগুলো তখন কোয়ান্টিটেটিভ হয়ে যাবে। সে পরিস্থিতিতে আমরা স্ট্যাটিস্টিক্স এর ধারণা বা স্ট্যাটিস্টিক্স বা অথবা পরিসংখ্যান যেটাকে বাংলায় বলা হয়, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এর ক্ষেত্রে, ডিপ লার্নিং, এআই এর ক্ষেত্রে সেম জিনিস। কারণ এই যে ডাটা সায়েন্স বলেন, মেশিন লার্নিং বলেন, এআই বলেন, এই ফিল্ডগুলোতে আমরা কিন্তু আলটিমেটলি স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান যে টুলগুলো আছে সেগুলো ইউজ করে থাকি। কেন? কারণ এই ফিল্ডগুলোতেও আমরা কাজ করে থাকি হচ্ছে ডেটা নিয়ে। এখন ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং আমরা কাজ করি, যেটা আমি বিগত দিন লেকচারগুলোতে বলেছি। প্রথম দুই তিনটা আমাদের থিওরিটিক্যাল ফান্ডামেন্টালস যে লেকচারগুলো ছিল, সেখানে বলেছি যে ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং এ আমরা কাজগুলো করে থাকি স্ট্রাকচার ডেটা নিয়ে। আর ডিপ লার্নিং এবং এআই এর ক্ষেত্রে আমরা কাজগুলো করি আনস্ট্রাকচার ডেটা নিয়ে। বাট আলটিমেটলি আমরা ডেটা নিয়ে কাজ করতেছি। তো ডেটা নিয়ে কাজ করা যখন আসবে, তখন কোয়ান্টিটেটিভ ডেটার বিষয়টাও চলে আসবে। এবং কোয়ান্টিটেটিভ ডেটার বিষয়টা যখন আসবে, তখন এটার সাথে স্ট্যাটিস্টিক অ্যানালাইসিসও আমাদের চলে আসবে। তো এখন এই যে স্ট্যাটিক্স এর কথাটা আছে, স্ট্যাটিক্স কে আমরা আপনার নর্মালি প্রথমে যখন হচ্ছে আপনি যে কোনো ডেটা সেট হচ্ছে পান, বা যে কোনো তথ্য নিয়ে যখন কাজ করবেন, তখন প্রথমে আসলে কি অ্যানালাইসিস করতে হয়। এটা রিয়েল লাইফে যখন আপনারা কাজ করবেন প্রচুর পরিমাণ ডেটা নিয়ে, তখন প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে ডাটাকে অ্যানালাইজ করতে হবে।
এই জিনিসটাই অনেকে হচ্ছে ভুল করেন। তো ডাটা অ্যানালাইজ মানে অনেকে মনে করেন সরাসরি যে মডেল রেডি করেছি মডেলটা অ্যাপ্লাই করে দিব, সেটাতে কাজ হবে না। প্রথমে আপনাকে ডাটা সম্পর্কে বুঝতে হবে, কারণ যে ডাটাটা আপনাকে দেওয়া থাকবে সেই ডাটা সম্পর্কে আপনি আগে থেকে জানেন তা কিন্তু না। আপনি আগে থেকে নাও জানতে পারেন, বা আগে থেকে আপনি জানলেও সে ডাটা সম্পর্কে আপনার যে ধারণাটা সেটা সম্পূর্ণ ক্লিয়ার না। তো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রথমে ডাটার একটা সামারি রেডি করতে হবে। ধরেন আমরা নর্মালি এই কাজটা কখন করে থাকি, যেহেতু আজকের যুগের ডাটার পরিমাণ অনেক বেশি, যেটাকে বলা হয় বিগ ডাটা। তো বিগ ডাটা যেহেতু অনেক, এই অনেক পরিমাণ ডাটার সামারি তৈরি করে না করলে আমাদের যে সমস্যাটা হবে যে ডাটাগুলোকে আমরা বুঝতে পারবো না যে কোন জায়গায় কি করতে হবে। তো লার্জ ভলিউম অফ ডাটা অথবা বিগ ডাটার জন্য আমরা নর্মালি তাদের যে সহজে বোঝার জন্য যে সামারিটা তৈরি করে থাকি, সেই সামারিটার নাম হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আবার দুটো বিষয় কনসেপ্ট জড়িত। একটা হচ্ছে স্যাম্পল আর একটা হচ্ছে পপুলেশন। ঠিক আছে, স্যাম্পল এবং পপুলেশনের ধারণাটা খুব সুন্দর করে আমি ব্যাখ্যা করব। সেটা হচ্ছে যে আমাদের দেশে ধরেন প্রতি বছর এসএসসি পরীক্ষা যারা দেয় বা এইচএসসি পরীক্ষা, আমাদের দেশে যে মোটামুটি যে কয়টা এডুকেশন বোর্ড আছে, ধরেন 8-9টা এডুকেশন বোর্ড মিলে আমাদের দেশে প্রতি বছর যে পরিমাণ ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষা দিচ্ছে, তাদের সংখ্যাটা হচ্ছে আমাদের জন্য পপুলেশন, সম্পূর্ণ অংশ। শুধু কুমিল্লা বোর্ডে অথবা শুধু ঢাকা বোর্ডে বা শুধু চট্টগ্রাম বোর্ডে যতজন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষা দিচ্ছে, তাদের পরিসংখ্যান হচ্ছে আমাদের জন্য স্যাম্পল। অথবা পুরো বাংলাদেশে আপনার ব্যবসা শিক্ষা শাখার যতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের পপুলেশন। আর পুরো দেশের মধ্যে শুধুমাত্র ঢাকায় ব্যবসা শিক্ষা শাখার কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের স্যাম্পল। তার মানে পপুলেশন হচ্ছে আমাদের হোল বা সমগ্র অংশ, আর স্যাম্পল হচ্ছে পার্ট অফ দি পপুলেশন। এখন এখানে আমরা আহ, এটাতে স্ট্যাটিস্টিক্স এর এখানে হচ্ছে মুভ করলাম। তো স্ট্যাটিস্টিক্স এ নর্মালি হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় হচ্ছে আপনার মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসকে আমরা দুভাগে ভাগ করতে পারি, বা বা স্ট্যাটিস্টিক্স এর দুভাগে ভাগ করা যায়। মানে আগের বইগুলোতে, ক্লাসিক্যাল বইগুলোকে তারা স্ট্যাটিস্টিক্স এর দুভাগে ভাগ করেছেন, মানে এটা না বলে বলতো যে স্ট্যাটিস্টিক্সকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। বা নতুন যে বইগুলো সেগুলো তারা বলে যে স্ট্যাটিস্টিক্যাল যে অ্যানালাইসিস আছে, যখন আপনি স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস করতে যাবেন বা স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস আপনার ডিপ লার্নিং এবং এআই এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাবেন, তখন খেয়াল রাখতে হবে যে আমরা দুইটা পদ্ধতির যে কোনো এক পদ্ধতি অবলম্বনে এটা করতে পারি, বা দুইটা অ্যাভেলেবল মেথড আছে কি কি। একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আর একটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স ইনফারেন্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমাকে যে ডাটাটা দেওয়া থাকবে, সে ডাটাটা অনেক বড় পরিমাণ ডাটা দিতে হবে। তো সে ডাটার এক ধরনের সামারি তৈরি করা যেন এটা সহজে লোকজন বুঝতে পারে, সেটা হচ্ছে আপনার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর কাজ। আর স্ট্যাটিস্টিক্স ইনফারেন্স কি, সেটা হচ্ছে ইউজ দ্য অবজার্ভ ডেটা টু ড্র কনক্লুশনস অ্যাবাউট সাম ব্রডার পপুলেশন। আমরা আচ্ছা, আমাদেরকে, আমি একটু আগে যেটা বলেছিলাম যে আমরা যখন কাজ করব, কাজ করার সময় আমাদেরকে ডেটা দেওয়া থাকবে। তো যে ডেটাটা আমাদের ক্ষেত্রে দেওয়া থাকবে, এই ডেটাটা মূলত পপুলেশন ডেটা না, এই ডাটাটা মূলত হচ্ছে স্যাম্পল ডাটা। তো আমাদের যখন আমরা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স ইউজ করব, তখন এই স্যাম্পল ডাটা বা অবজার্ভ ডাটার উপর ইউজ করে আমার পপুলেশন সম্পর্কে কি ধারণা লাভ করতে হবে বা পপুলেশন সম্পর্কে কনক্লুশন টানতে হবে। সেক্ষেত্রে এটা হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। আচ্ছা, এখানে আবার যখন আমরা স্ট্যাটিস্টিক ইনফারেন্সের কথা বলতেছি, তখন দুইটা জিনিসের কথা চলে আসে। একটা হচ্ছে আপনার ভ্যারিয়েবলের কথা। তো স্ট্যাটিস্টিক্সে আমরা নর্মালি ডেটা নিয়ে হচ্ছে কাজ করে থাকি। তো ডেটাগুলোর মধ্যে আবার কিছু ডেটাকে আমরা ইনপুট ভ্যারিয়েবল এবং কিছু ডাটাকে আউটপুট ভ্যারিয়েবল হিসেবে ধরে থাকি। আবার এর মধ্যে ভ্যারিয়েবলের আর একটা টাইপ আছে। একটাকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, আর একটাকে বলা হয় হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবলস। এখন কন্টিনিউয়াস মানে আমরা যেহেতু ধরতে পারছি যে এটার ভ্যালু কন্টিনিউয়াসলি কি, এটা ভ্যালু চলতে থাকবে, মানে ইন প্রিন্সিপাল হচ্ছে এটা যেহেতু কন্টিনিউয়াসলি এটা ভ্যালুটা মুভ করতেছে, সো এটা যে কোনো রিয়েল ভ্যালু, সে একটা ইন্টারভ্যালের মধ্যে সে যে কোনো রিয়েল ভ্যালু নিতে পারবে, সেটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ফর এক্সাম্পল আমরা আমাদের দেশে জিডিপির কথা হচ্ছে বলতে পারি, জিডিপি পার ক্যাপিটা, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, কারণ এটা সবসময় হচ্ছে নন নেগেটিভ ভ্যালু নিয়ে থাকে। আর হতে পারে, আর একটা এক্সাম্পল হতে পারে যেটা হচ্ছে ডিসক্রিট। ডিসক্রিটটা হচ্ছে নর্মালি
কন্টিনিউয়াসের অপোজিটটাই হচ্ছে ডিসক্রিট, এটা খেয়াল রাখতে হবে। ডিসক্রিট মানে এটা শুধুমাত্র সার্টেন ভ্যালু হচ্ছে নিতে পারে, বাট সবগুলো নিতে পারে না। এছাড়া আরো একটা ভ্যারিয়েবল আছে যেটাকে বলা হয় হচ্ছে বাইনারি অথবা ডিক্টোমাস। বাইনারি বা ডিক্টোমাস মানে হচ্ছে যে ধরনের ভ্যারিয়েবলের দুইটা পসিবিলিটি থাকে। যেমন অনেক সময় রিসার্চ করার ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে আপনারা পাবেন ডেটা সেট যেখানে জেন্ডার দেওয়া আছে মেল এবং ফিমেল। তো সেক্ষেত্রে আপনার মেলকে ধরলেন হচ্ছে 2, ফিমেলকে ধরলেন হচ্ছে 1, এরকম করে আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, আমরা আরেকটা বই থেকে একটু আলোচনা করব। আমার কিছু আলোচনা আছে, আমি এটা এই কারণে স্ক্রিনটা একটু শেয়ারিংটা অফ দিলাম। আরেকটা বই আমার কাছে ছিল, বইটা কোথায়? আহ, একটু একটু ওয়েট করেন, কষ্ট করে। প্রচুর বই তো এখানে। একটু ওয়েট করুন। আচ্ছা, এখান থেকে বইটা ছিল আমার কাছে। আচ্ছা, পাইছি পাইছি, ওকে, পেয়ে গেছি। আরো একটা জায়গার মধ্যে ঢুকেছিল, এই কারণে হচ্ছে পাওয়া যায়নি। আচ্ছা, ভ্যারিয়েবলের কথা যেহেতু বলতে আসলাম, তো এটা বলতে গেলে আসলে এই বইটা লাগে, এটা ছাড়া আলোচনা করলে হয় না। সব বই তো তার সব জিনিস ভালো করে না, এই বইটাতে এটা ভালো করে আছে। স্ক্রিনে শেয়ার করে। আচ্ছা, তো এখানেই আমরা ওই যে ভ্যারিয়েবলের কথা বললাম না, ভ্যারিয়েবলের সাথে কথা বলতে গেলে আসলে ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ফাংশন, এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হয়, যার কারণে আসলে এটা বলা। তো ভ্যারিয়েবল হচ্ছে মূলত এ, এ, আহ, আমরা ভ্যারিয়েবলকে বলতে পারি মূলত ভ্যালুর স্টোরেজের জায়গা। মানে ভ্যারিয়েবল হচ্ছে এমন এক জিনিস যেটা যে কোনো ভ্যালু সে গ্রহণ করতে পারে, এবং আমরা যে কোনো ধরনের অ্যানালাইসিসে বা পার্টিকুলার টাইপের অ্যানালাইসিসে এই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে আমরা ইউজ করতে পারি। তো যেমন আমরা বলতে পারি যে বিজনেসে যারা হচ্ছে কাজ করেন বা ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করেন, তারা ফ্যাক্টরিতে প্রোডাকশন কস্টিং তাদেরকে অনেক ক্ষেত্রে ডিল করতে হয়, তাদেরকে ম্যাটেরিয়াল কস্টিং এ ডিল করতে হয়। যারা মার্কেটিং বা বিজনেস বড় কোম্পানি রান করেন, সেক্ষেত্রে তাদের কি সেলস রেভিনিউ নিয়ে কাজ করতে হয়। তো এর সেলস রেভিনিউর যে পরিমাণটা বা এখানে যে ম্যাটেরিয়াল কস্টের পরিমাণটা, এটা কোম্পানি টু কোম্পানি, সিচুয়েশন টু সিচুয়েশন, মান টু মান অনেক কারণে ভ্যারি করে। বাট যখন আমরা মানে এটা কোনো একটা জায়গায় ইউজ করতেছি, তখন সেটা দিয়ে কিন্তু ওই বিষয়ের সংশ্লিষ্ট মান সে আপনার এখানে কি শো করে থাকে। তারপর হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হচ্ছে যেটার ভ্যালু হচ্ছে আমরা অ্যানালাইসিস করার সময় সবসময় ফিক্স থাকে। যখন আমরা অ্যানালাইসিস করি, তখন এটার ভ্যালু ফিক্সড পর্যায়ে থাকে। যেমন আমরা এক্ষেত্রে বলতে পারি স্থির ব্যয়, বা যেটাকে বলা হয় ফিক্সড কস্ট। হ্যাঁ, আপনি উৎপাদনের পরিমাণ বাড়ান অথবা কমান, ফিক্সড কস্ট যেটা সেটা সেরকমই হচ্ছে থাকবে। আবার ফিক্সড রেন্ট হতে পারে, টিউশন ফি হতে পারে। হ্যাঁ, ভার্সিটির টিউশন ফি ধরেন, আপনি 1 বছরের কোর্সের জন্য গেলেন হচ্ছে লন্ডন, তো সেখানে 1 বছরের কোর্সের আপনার বেতন কত, সেটা আগ থেকে তারা হচ্ছে মেনশন করে দিবে। এবার 1 বছরের মধ্যে যতই সমস্যা হোক, আপনার ফি কিন্তু ততটুকুই থাকবে। হুম। আচ্ছা, এখন অ্যানালাইসিস যখন আমরা করতে যাব, তখন মেইনলি দুই ধরনের ভ্যারিয়েবল আমাদের সামনে আসতে পারে। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে যে ভ্যারিয়েবলের যে মান, সেটা আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর নির্ভর করে, সেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা নাম হচ্ছে রেসপন্স ভ্যারিয়েবল, অথবা বর্তমান আপনার ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এর যুগে এটাকে বলা হয় থাকে আউটপুট ফিচার্স।
হুম। তারপর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এমন এক ধরনের ভ্যারিয়েবল যেটা কোনো কিছু সাহায্য ছাড়াই হচ্ছে নিজে নিজে ভ্যালু হচ্ছে নিতে পারে। তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে অনেকে শুধু ভ্যারিয়েবল, অনেকে প্রেডিক্টর ভ্যারিয়েবল নামেও কি আপনার প্রকাশ করে থাকেন। এরপর হচ্ছে ফাংশন। ফাংশনটা হচ্ছে মূলত এক ধরনের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, ঠিক আছে? তো ফাংশনের মাধ্যমে আমরা দুই বা ততোধিক ভ্যারিয়েবলের মধ্যে যে সম্পর্কটা আছে, হ্যাঁ, দুই বা ততোধিক ভ্যারিয়েবলের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা আমরা ফাংশনের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করে থাকি। এখন এই ফাংশন আবার তিন ধরনের হতে পারে। একটা হতে পারে ইউনিভ্যারিয়েট ফাংশন, আরটা হতে পারে মাল্টিভ্যারিয়েট ফাংশন, আরটা হতে একটা হতে পারে ইউনিভ্যারিয়েট ফাংশন, আরটা হতে পারে বাইভ্যারিয়েট ফাংশন, আরটা হতে পারে মাল্টিভ্যারিয়েট ফাংশন। প্রথমে আসে ইউনিভ্যারিয়েট ফাংশনটাকে। ইউনিভ্যারিয়েট মানে হচ্ছে এখানে শুধুমাত্র দুইটা ভ্যারিয়েবলই থাকবে। দুইটা ভ্যারিয়েবল মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। তো এক্ষেত্রে এটাকে আমরা নর্মালি লিখে থাকি ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, ওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স ইকুয়াল টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। হুম। সবসময় খেয়াল হবে এ ওয়াইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট অন এক্স। আর এফ এক্স হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এফ এক্সটা মানে হচ্ছে ফাংশন অফ এক্স। আচ্ছা, আরো যদি আমরা এক্সাম্পল দিই ইউনিট ভ্যারিয়েশনের, সেটা হচ্ছে যে আপনার দ্য প্রাইস অফ এ হাউস ইজ ডিপেন্ডেন্ট আপন সেভারাল ফ্যাক্টরস। একটা বাড়ি ধরেন আপনি ঢাকা শহরের বসুন্ধরা এরিয়াতে একটা বাড়ি কিনতে চান, তো সে বাড়িটার যে মূল্য সেটা কিন্তু অনেক জিনিসের উপর নির্ভর করতেছে, কেবলমাত্র একটা জিনিসের উপরে না। ঠিক আছে? ইন ফাংশনাল ফার্ম দিস কুড বি রিটেন এট ফলোস। আমাদের ফাংশনাল ফার্ম গুলোতে এটা এভাবে লেখা হয়ে থাকে। সেটা হচ্ছে বাড়ির প্রাইস কত, প্রাইসটা কতটুকু, এরপর হচ্ছে প্রাইসের এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাইজটা হচ্ছে কতটুকু। আচ্ছা, বাইভেরিয়েট অ্যানালাইসিস বা বাইভেরিয়েট ফাংশন। বাইভেরিয়েট ফাংশনের ক্ষেত্রে মূলত তিনটা ভ্যারিয়েবলকে নিয়ে হচ্ছে কাজ করা হয়, মানে আমরা ডিল করি তিনটা ভ্যারিয়েবলকে নিয়ে। এখানে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, আর আপনার দুইটা একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, আর দুটো হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে। এখানে আমরা যেমন বলতে পারি যে স্টুডেন্টের পারফরমেন্স অথবা গ্রেড ইন এক্সামিনেশন কুড বি ডিপেন্ডেন্ট আপন দি ফলোইং ফ্যাক্টরস আইকিউ এন্ড টাইম স্পেন্ট অন স্টাডিং ইন টার্মস অফ আওয়ার্স। এরপর হচ্ছে মাল্টিভ্যারিয়েট ফাংশন। মাল্টিভ্যারিয়েট ফাংশনটা হচ্ছে এমন এক ধরনের ফাংশন যেটা চার বা ততোধিক ভ্যালু নিতে পারে, এবং এক্ষেত্রে একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং আপনার হচ্ছে দুই বা ততোধিক একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং দুই বা ততোধিক হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে। এখন প্রাইস অফ এ হাউস এটা অনেক কিছুর উপর নির্ভর করতে পারে, যেমন তার সাইজ কোথায়, তার লোকেশন কোথায়, সিকিউরিটি কেমন, নেচার অফ হাউস, এক্সেট্রা, এটার উপরে ডিপেন্ড করতেছে। আচ্ছা, এবার আমরা লিনিয়ার ফাংশনের হচ্ছে টাইপ গুলো দেখবো। যে টাইপ অফ ফাংশন ইজ বিজনেস। নর্মালি এটার মধ্যে আছে যে লিনিয়ার ফাংশন, তারপর হচ্ছে আচ্ছা, এটার মধ্যে টাইপ অফ ফাংশন অনেকগুলো হতে পারে। তো নর্মালি আমরা এই কয়েকটা দেখলাম, আরো কিছু হতে পারে যেমন লিনিয়ার ফাংশন, কোয়াড্রেটিক ফাংশন, কিউবিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন এবং হাইব্রিড ফাংশন। লিনিয়ার ফাংশন নিয়ে প্রথমে দেখা যাক। তো লিনিয়ার ফাংশন, তার পরবর্তী হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন এবং কিউবিক ফাংশন, এই তিনটাকে বলা হয় মূলত পলিনোমিয়ালস। ওকে। তো লিনিয়ার ফাংশন মূলত হচ্ছে এক ধরনের ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন দ্যাট সাজেস্ট দি ফলোইং জেনারেল ফর্ম y ইজ ইকুয়াল টু a প্লাস bx। ঠিক আছে? আপনার ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স। এখানে ওয়াই হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট। সরি, আর লিনিয়ার ফাংশন ইজ এ ফাংশন। আচ্ছা, লিনিয়ার ফাংশন হচ্ছে একটা ফার্স্ট ডিগ্রি ফাংশন, এটা খেয়াল রাখবেন। ফার্স্ট ডিগ্রি ফাংশন যেহেতু এটা এক ধরনের পলিনোমিয়াল ফাংশন, এবং এটা নর্মালি জেনারেল ফর্মে লেখা হয়ে থাকে। যে জেনারেল ফর্মটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স। তো এখানে ওয়াইটা আমরা একটু আগে দেখলাম, এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এক্স হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট, এই এক্সটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এটা হচ্ছে আমার মূলত ওয়াই ইন্টারসেপ্ট অথবা ভ্যালু অফ ওয়াই ওয়েন এক্স ইকুয়াল টু জিরো। আর বিটা হচ্ছে স্লোপ, অথবা এটাকে বলে থাকে বর্তমান যুগে ডাটা সায়েন্স মেশিন লার্নিং এর ভাষায় গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট অর অ্যামাউন্ট বাই হুইচ ওয়াই চেঞ্জেস ইন দ্য ভ্যালু ওয়েন এক্স চেঞ্জেস বাই ওয়ান ইউনিট। আচ্ছা,
তো এই লিনিয়ার ফাংশনটার আপনার নর্মালি আমরা যখন গ্রাফে শো করি লিনিয়ার ফাংশনটা এখানে শুরু হয় ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স, এবং এক্ষেত্রে যে স্লোপটা আমরা দেখছি এটা বাম দিক থেকে ডান দিকে কি ঊর্ধ্বগামী, ঊর্ধ্বগামী স্লোপ মানে কি পজিটিভ স্লোপ। আবার এটা অনেক ক্ষেত্রে নেগেটিভ হতে পারে। কিভাবে? যখন হচ্ছে আপনার ওয়াই এক্স এরকম সি সিচুয়েশনে থাকবে তখন এটা হয়ে যাবে নেগেটিভ। আবার এটা জিরো হতে পারে যখন এটা ভূমি অক্ষের সমান্তরাল হবে তখন এটা হবে জিরো। আবার এটা ইনফিনিটও হতে পারে কখন? যখন এটা একেবারে উপরের দিকে চলে যাবে, বাট কোথায় থামবে এটার কোনো নির্ধারিত সীমা না থাকে। তো আর লিনিয়ার রিগ্রেশন যখন আপনারা সলভ করবেন তখন একটা রুট অথবা একটা সমস্যা সমাধানই পাবেন, দুইটা সমস্যার সমাধান পাবেন না। আর লিনিয়ার ফাংশন স্পেসিফাইড ইফ either 2 points or 1 point and the slope of the function are given। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের লিনিয়ার ফাংশনের এখানে ইকুয়েশন দেওয়া আছে। এটা আমরা মোটামুটি বুঝতে পারবো। ইকুয়েশন এখানে দেখেন এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইজ ইকুয়াল টু 8, সো এক্স ইকুয়াল টু -2, ওয়াই ইজ ইকুয়াল টু 4। এর পরবর্তীতে এক্স কমা ওয়াই 1, 1, এক্স কমা ওয়াই 2, -2, 6। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন উইথ এ স্লোপ অফ 5 হুইচ পাসেস থ্রু দি পয়েন্ট। আচ্ছা এখানে কিছু এক্সাম্পল তারা দিয়েছে, এগুলো হচ্ছে আপনারা বাসায় আসলে দেখে নিতে পারবেন, খুবই সহজ এক্সাম্পল। এগুলো আমরা ক্লাসে মানে আলোচনা করে আসলে টাইম লস করার প্রয়োজন নেই। ওকে। তারপর হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনকে নর্মালি এভাবে লেখা হয়ে থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, হ্যাঁ, প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো নর্মালি এখানে এ বি এবং সি যেটা আছে, এ বি এবং সি কে বলা হয় হচ্ছে কনস্ট্যান্ট। ওকে। এ এবং সি কে এখানে বলা হয়ে থাকে। ওকে। এখন এ বি সি হচ্ছে কনস্ট্যান্ট এবং এর ভ্যালুটা আমার 0 সমান হতে পারবে না, এ নজ ইকুয়াল টু 0। তো এ ধরনের ইকুয়েশনকে আমরা সাধারণভাবে বলে থাকি জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন। যদি বি ইজ ইকুয়াল টু এখানে 0 হয়ে যায় কোনো মতে, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখন এই কোয়াড্রেটিক ইকুয়েশন আপনাদেরকে জীবনে অনেক জায়গায় ফেস করতে হবে, বাট মজার ব্যাপার হচ্ছে ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং বা এআই যারা আছেন তাদেরকে এটা হাত দিয়ে সমাধা করতে হবে না, এটা কম্পিউটার আপনার জন্য সমাধা হচ্ছে করবে। বাট ফিনান্স, তারপর হচ্ছে ইকোনমিক্স এবং বিজনেস যারা আছেন তাদের সেক্ষেত্রে সব প্রবলেম অনেক ক্ষেত্রে সলভ করা লাগতে পারে। সো আপনারা হচ্ছে কি এটার জন্য এটা আপনারা মানে মেথড গুলো দেখবেন। যেমন আমরা এটা সমস্যা সমাধানের জন্য 4 ধরনের যে কোনো এক পদ্ধতি আমরা ফলো করতে পারি। একটা হচ্ছে ইকুয়েশনস বাই ফ্যাক্টরাইজেশন, সলিউশন বাই কমপ্লিটিং দ্য স্কোয়ার, সলিউশন বাই কোয়াড্রেটিক ফর্মুলা, অ্যান্ড সলিউশন ইউজিং গ্রাফিক্যাল মেথড। এটা সিলেকশন বাই ফর্মুলার ক্ষেত্রে নর্মালি এই ফর্মুলাটা ইউজ করা হয়, জাস্ট এটা আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিলাম। আচ্ছা, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলস। আপনি আপনি যদি ইকুয়েশন নিয়ে কাজ করেন তার ইকুয়েশন নিয়েও কাজ করতে হবে। তো ইকুয়েশন নিয়ে কাজ করতে হলে লিনিয়ার ইকুয়েশনটা প্রথমে দেখা যাক। ধরেন আপনার কাছে এরকম একটা এক্সপ্রেশন আসলো, হ্যাঁ, ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2x মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, এটা টেকনিক্যালি আমরা এটাকে একটা রিলেশন হচ্ছে বলতে পারি, বাট এটাকে কিভাবে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করবো? তো এটাকে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করতে হলে আমরা যে কাজটা করব, প্রথমে হচ্ছে আমরা একটা স্যাম্পল রেডি করলাম যেখানে হচ্ছে দুইটা ইকুয়েশন থাকবে। 2x + 6y ইজ ইকুয়াল টু 23, 4x + 7y ইজ ইকুয়াল টু 10। এখন আমাদের কাজটা হচ্ছে দ্য সলিউশন অফ এ সিস্টেম অফ লিনিয়ার সাইমেন্টেনিয়াস ইকুয়েশন ইজ এ সেট অফ ভ্যালুস অফ দি ভ্যারিয়েবলস y সাইমেন্টেনিয়াসলি স্যাটিসফাই অল কোশ্চেনস অফ দি সিস্টেম। আচ্ছা, তো এলিমিনেশন মেথড এটা আমাদের সচরাচর ইউজ করা হয়, এবং এটা কোন পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে ক্লাস 9-10 যে সাধারণ গণিত বই ছিল সেখানে প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণের সমাধান একটা চ্যাপ্টার ছিল। ওই প্রতিস্থাপন পদ্ধতিতে হচ্ছে এখানে এলিমিনেশন মেথড। আশা করি এরপর আর সমস্যা হবে না আপনাদের।
আচ্ছা, কিউবিক ফাংশনের কাজ এবার আসা দেখা যাক। তো কিউবিক ফাংশন এটা হচ্ছে এক ধরনের সেকেন্ড ডিগ্রি ফাংশন, এটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন। এটা নর্মালি লেখা হয়ে থাকে এরকম করে: ওয়াই ইজ ইকুয়াল টু বি1 এক্স প্লাস বি2 এক্স স্কোয়ার, হোয়ার বি2 ইজ নট ইকুয়াল টু 0। তো এই ধরনের ইকুয়েশনের যে আপনার ইকুয়েশনের যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যটা হচ্ছে, ইট ক্যান ক্রস দি এক্স অ্যাক্সিস মিনিমাম অফ 2 টাইমস। আমরা এক্স অ্যাক্সিসকে সে মিনিমাম দুইভাবে সে হচ্ছে আপনার ক্রস করতে পারে। ইট হ্যাজ টু রুটস আর টু সলিউশনস। এটা সমাধান করলে যে ফলাফল পাবেন, দুটো ফলাফল আপনি পাবেন। ইট হ্যাজ এ সিঙ্গেল টার্নিং পয়েন্ট। এখানে টার্নিং পয়েন্ট হচ্ছে মূলত একটা। ইট ইজ ফুলি ডিফাইন্ড ওয়ান্স এনি 3 পয়েন্টস হুইচ লাই অন দি কার্ভ আর প্রোভাইডেড। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে কিপিটি কোয়েশনস, মাল্টিভ্যারিয়েট ফাংশন। এটা হচ্ছে আপনারা পড়ছেন, মাল্টিভ্যারিয়েটের কথা আমি বলেছি বলার সময়। ওকে, লগারিদমিক ফাংশন। আচ্ছা, লগারিদমিক পাওয়ার নর্মালি যেখানে ইউজ করা হয়ে থাকে। আর লগারিদমিক is a power which based must raise in order to provide a certain number লগারিদমিক ইন ফ্রেজ। যেমন আমরা এক্ষেত্রে বলতে পারি যে লগারিদমের মাধ্যমে আমরা আমাদের যে আপনার ফাংশনটাকে বা সম্পর্কগুলোকে প্রকাশ করার চেষ্টা করতে পারি। এবার এই ক্ষেত্রে লগারিদম ইউজ করলে আমরা নর্মালি ছোটবেলার জিনিসগুলো এই ক্ষেত্রে ইউজ করে থাকি। যেমন এখানে আপনি যখন হচ্ছে 10 স্কোয়ার লিখবেন তখন আসবে 100। আবার তখন হচ্ছে 5 স্কোয়ার লিখবেন, তখন 5 কিউব লিখবেন তখন আসবে হচ্ছে 500 আপনার 25। না না, 5 কিউব যখন লিখবেন তখন সেটা আসবে, সরি, 125। ঠিক আছে, বলেছিল কি। আচ্ছা, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের আলোচনাটা এটা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য রাখি। এটা একটা ক্লাস আমাদের বরাদ্দ দিতে হবে। ম্যাট্রিক্স এবং হচ্ছে ভেক্টর, এই দুটো ধারণা আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্ট গুলো এগুলো মানে বলে ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের ক্লাসের উদ্দেশ্য কিন্তু ম্যাথ করা না। হ্যাঁ, এটা আমি আগে বলে দিচ্ছি, এই ক্লাস হচ্ছে আমরা ম্যাথ করার জন্য এলেকশন না। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এতটুকু পর্যন্ত? আচ্ছা, ইয়ে ভাই হচ্ছে আমাদের আজকে জয়েন করেছে নতুন, শরীফুজ্জামান ভাই। তো উনি একটু দেরিতে জয়েন করেছেন। আমাদের ওই ক্লাসের সময়টা শরীফুজ্জামান ভাই আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে। আশা করি সেই সময় অনুযায়ী থাকবেন, বৃহস্পতিবার এবং হচ্ছে শুক্রবার। থ্যাংক ইউ। আর ওই লেকচার রেকর্ডিং গুলো লিঙ্ক দেওয়া আছে আপনাদের ভিডিওতে। আমি মানে যে মেল পাঠিয়েছি সেখানে লাস্টে আমি সেই লিঙ্কটা দিয়ে রেখেছি। আপনারা কষ্ট করে রেকর্ডিং মানে প্রিভিয়াস যে ক্লাসের রেকর্ডিং গুলো হচ্ছে দেখে নেবেন। আচ্ছা, আসিফ ভাই আপনার কোনো কোশ্চেন আছে কি? বা শামসুজ্জামান ভাই, কোশ্চেন থাকলে চ্যাট বক্সও লিখতে পারেন, সমস্যা না নেই। ভাই, কোয়েশ্চেন নাই কোনো। আচ্ছা, ঠিক আছে। বেসিক ম্যাথ শুরু করলাম আর কি, কারণ এটাগুলোতে আমাদের দেখছেন তো যে কি পরিমাণ ম্যাথ আছে। আমাদের হচ্ছে কাজে লাগবে, প্রথম 2-3টা ক্লাসে তো দেখছেন। তো এই বেসিক ম্যাথের এগুলো একটু সমস্যাদায়ক কি কারণে, সেটা হচ্ছে যে নর্মালি বইগুলো আসলে যেভাবে লিখেছে, যেহেতু বাইরের বই তারা এমন ভাবে বইগুলো লেখা সেখানে অনেকগুলো জিনিস স্পষ্ট ভাবে নাই। বাট আমি আসলে ওই নেট মাইন্ড করে করে যে বইতে যে জিনিস ভালো আর কি, সেটা হচ্ছে ধরেন হচ্ছে আলোচনা করার চেষ্টা করি, যেমন আজকে যেভাবে করলাম। এরকম বই অবশ্য পাওয়া যায় না সবসময়, এটা একটা বড় সমস্যা। ইন্টারনেট থেকে অ্যাভেলেবেল এরকম পাওয়াটা কষ্টকর। তারপরেও আলোচনার জন্য পেয়েছি, এটাই বড় কথা। ওকে, তাহলে আজকের আমাদের লেকচার তো 1 ঘন্টা হয়। সো 1 ঘন্টার থেকে একটু কম হয়েছে আজকে। 1 ঘন্টা থেকে ডিপ লার্নিং এরটা একটু 1 ঘন্টা থেকে কমই হয়, মানে থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল পোর্শনটা। বাট আমরা যখন ওই যে থিওরিটিক্যাল পোর্শন এবং ম্যাথমেটিক্যাল, থিওরিটিক্যাল পোর্শন তো প্রথম 2-3টা লেকচার আপনারা দেখেছেন, ফান্ডামেন্টালস নিয়ে আমরা আলোচনা করেছি। এর পরবর্তীতে এখন এই যে ম্যাথ এবং স্ট্যাটের পার্টে আসলাম। এটার মোটামুটি 8 থেকে 9টা বা হাইস্ট 10টার মতো এখানে ক্লাস আমরা করব। করার পরে আমরা মুভ করব হচ্ছে ইয়াতে, আপনার যে প্র্যাকটিস হ্যান্ডস অন সেশন, যেটা যেখানে আমরা ডেটা সেট দিয়ে লাইভে হচ্ছে কাজ করব, ডেটা সেট অ্যানালাইজ করবো, অ্যানালাইজ করে সেটা আমরা এক্সপ্লেন করবো যে কেন কি করলাম না করলাম।
ওকে। তো ঠিক আছে, তাহলে আজকের লেকচার এখানে। আচ্ছা, ঈদের বন্ধের কথাটা একটু আমি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আমাদের আগামী লেকচার হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার পড়তেছে হচ্ছে 13 তারিখ, মানে 13ই জুন। এবং ঈদ হচ্ছে মোস্ট পসিবলি বাংলাদেশে হচ্ছে 17ই জুন। তো সেক্ষেত্রে 13 তারিখে ক্লাস হলে এর পরবর্তীতে 17 তারিখ মানে আগামী সোমবারই তো ঈদ। তো সেদিন তো অবভিয়াসলি আপনারা ক্লাস করবেন না, ঈদ শেষ হলে। সো 20 তারিখ থেকে কি আপনারা ক্লাস করতে পারবেন বৃহস্পতিবার, না তারপরে সপ্তাহ থেকে ক্লাস করতে পারবেন? আপনারা এখানে 2-3 জনই আছেন মানুষ, তো যেভাবে আপনারা বলবেন সেভাবে হচ্ছে ক্লাস স্টার্ট হবে আর কি ঈদের পরে। নেক্সট বৃহস্পতিবারের পরে, মানে 13 তারিখে ক্লাস হওয়ার পরে এরপরে কবে থেকে ক্লাস শুরু করতাম সেটা হচ্ছে যে ঈদের পরে 20 তারিখ বৃহস্পতিবার, না না হচ্ছে যে ঈদের মোটামুটি এখানে 8-9 দিন বন্ধ পেলে 24 তারিখ, 24শে জুন সোমবার। 20 তারিখ আমার সমস্যা নাই ভাইয়া। 20 তারিখ সমস্যা নেই, ওকে ঠিক আছে, তাহলে না। তো ফাইন। আমরা তাহলে 20 তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু করব বৃহস্পতিবার থেকে, ঠিক আছে? সময় এসে এটাই থাকবে, সময় কিন্তু ঈদের কারণে চেঞ্জ হবে না। তো সময় অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাই, জাস্ট আপনারা বন্ধ চাইলে ওই দিন বন্ধ থাকলো এই আর কি। তো ঠিক আছে, তাহলে আমি নর্মালি জুমের যে মিটিং লিঙ্কটা আছে, শামসুজ্জামান ভাই যেহেতু নতুন, আমি জুমের লিঙ্কটা যেদিন লেকচার সেদিনই হচ্ছে মেল করি। কোনোদিন না মেল করলে বুঝতে পারবেন যে হয়তো আমি ব্যস্ত আছি, আজকে ক্লাসটা হবে না, সেক্ষেত্রে পরবর্তীতে রিপ্লেসমেন্ট ক্লাস আমি নিয়ে নিবো আর কি। এটাই করতে হবে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাস আপনাদের যেটা হচ্ছে যে আগামী আহ 13 তারিখে, হ্যাঁ 13 তারিখ রাত, রাতের কয়টা সেটা আপনারা জানেন বাংলাদেশ সময়। সেদিন দেখা হবে, আমরা এই আলোচনাগুলো কন্টিনিউ রাখবো। থ্যাংক ইউ।